2019 সালে একটা আব্বাস সিদ্দিকীর ভিডিও একটা ভাইরাল হয়েছেন, যিনি এই আইএসএফের প্রতিষ্ঠাতা দিবসের মূল যিনি বসে আছেন, তিনি বলেছিলেন যে এইসব মানুষকে ভোট দিও না, এই নুসরাত জাহানের বিরুদ্ধে বলেছিল। সেটা কি 5 বছর এটা মিলে যাচ্ছে? একদম সাধারণ মানুষ তখন আব্বাস ভাইজানের কথাটা প্রচুর মানুষ মনে প্রাণে নিয়েছিল, আর কিছু সংখ্যক মানুষ তারা আব্বাস ভাইজানের সেই কথাটা তখন ডিনাই করেছিল, কিন্তু তারা আজকে নিজের বিবেকের কাছে নিজের কাছে তারা খুব দুঃখিত, তারা অনুতপ্ত। বসিরহাটবাসী আব্বাস ভাইজানের ওই একটা কথার উপরে খুব অনুতপ্ত যে আমরা ভুল করেছিলাম। এখন মানুষ অনেক সতেজ হয়েছে, মানুষ খুব আপডেট মানুষ। এখন মানুষ জানছে যারা বসিরহাটবাসীর হয়ে পার্লামেন্টে কথা বলবে, যারা বসিরহাটবাসীর উন্নয়নের কথা বলবে, যারা বসিরহাটবাসীর শান্তি সম্প্রীতির কথা বলবে, মানুষ তাদেরকেই চাইছে। যা নুসরাত জাহান বসিরহাটবাসীর হয়ে কোনো কাজই করতে পারেনি, উনি একটা প্রমাণ দিক। আমি অন ক্যামেরা বলছি, উনি অন ক্যামেরা, ওনার হাতে অনেকগুলো মিডিয়া আছে, ওনার নিজস্ব মিডিয়া এসে উনি বলুক যে আমি বসিরহাটবাসীর জন্য এই কাজটা করেছি অ্যাজ আ এমপি হিসেবে। কে জিততে পারে সামনে, নুসরাত না আইএসএফ? অবশ্যই আইএসএফ। এখানে নুসরাত জাহান বসিরহাট লোকসভায় আগামী 10 বছরও আশা করে জিততে পারবে না। তার কারণ আমরা দেখেছি আমাদের লোকসভার যে নুসরাত জাহান, আমাদের যিনি লোকসভায় প্রচুর ভোটে জয়ী হয়ে পার্লামেন্টে গিয়েছিল, কিন্তু যখন পার্লামেন্টে এনআরসি বা এনপিআর নামক বিলগুলো এসেছিল, তখন আমাদের নুসরাত জাহান বসিরহাটবাসীর হয়ে এখান একবারও প্রতিবাদ করেননি। বিগত দিনে আপনারা সবাই দেখছেন যে এই আমাদের ওনার লোকসভার আন্ডারে পড়ছে আমাদের সন্দেশখালীতে যে মায়েদের উপর যে নির্মম অত্যাচার হচ্ছে, দিনের পর দিন মায়েরা যেভাবে নির্যাতিতা ধর্ষিতা হচ্ছে, উনি একজন নারী এমপি, অর্থাৎ তারপরেও ওনাকে কোনো দিন আপনারা বা কোনো সোশ্যাল মিডিয়া উনি একটা কোনো প্রকার প্রশ্নের সম্মুখীন হয়নি বা কোনো এই বিষয়ে কোনো বার্তা উনি মানুষের জন্য দেননি। তাহলে উনি একজন মহিলা, যখন ওনারই লোকসভায় এই ধরনের মহিলার ওপর অকথ্য অত্যাচার চলছে, ওনার কি করা উচিত ছিল, ওনার কি ভূমিকা ছিল? আমি শুধু একা নয়, গোটা বসিরহাটবাসী মনে করছে নুসরাত জাহান একজন অ্যাজ এ এমপি হিসাবে ওনার যে নৈতিক দায়িত্ব ছিল, উনি বিগত 5 বছরে তার 1% পালন করেছে বলে আমাদের মনে হয় না। এই যে নুসরাত জাহান, অপরদিকে মিমি চক্রবর্তী, যিনি ভাঙড় এবং যাদবপুর লোকসভা তিনি গত পরশু তিনি করে দিয়েছেন, ইস্তফা দিয়েছেন। কি বলবেন? তিনি বলছেন আমি গালাগালি সহ্য করতে পারছি না। কি বলবেন এই ইস্তফা ভোটের মুখে কীভাবে দেখছেন আপনারা? দেখুন, আপনি নুসরাত বলুন আর মিম বলুন আর দেবকে বলুন, যতগুলো সেলিব্রিটি যারা এসছে, দেখুন রাজনৈতিক ম্যান যারা রাজনীতি করে, যারা জন্ম থেকে রাজনীতির সঙ্গে সম্পর্ক আছে, যারা রাজনীতি করে জায়গায় এসেছে, তাদেরকে নির্বাচিত করুন, তারা মানুষের জন্য কাজ করতে পারবে। কিন্তু আমি মনে করি কোনো একজন সেলিব্রিটিকে কোনো একজনের হাত তার মাথার উপর দিয়ে তাকে একটা আমি এমপি করি অথবা এমএলএ করি, কিন্তু তারা মানুষের হয়ে কাজ করবে এই আশাবাদী আমি না। কারণ তারা তো সেলিব্রিটি, তারা ওই নিয়ে ব্যস্ত থাকবে। আপনি দেখছেন বসিরহাটে যখন এমন দুর্দশা করুণ অবস্থা, তার মধ্যেও বসিরহাটের এমপি তিনি টিকটক করছেন, কারণ উনি ওটা করবেনই, ওনার তো কাজটা ওটা, উনি একজন সেলিব্রিটি, উনি একজন চলচ্চিত্র নায়িকা, সুতরাং ওনার ওইগুলো ওনার প্রফেশনাল, ওটাই ওনার জন্য সম্ভব। কিন্তু রাজনৈতিক ময়দানে সে সাধারণ মানুষের কাজ করা, মানুষের উপকার করা, মানুষের পাশে থাকা, এই অভিজ্ঞতাগুলো ওনাদের নেই। আর বিশেষ করে আমাদের রাজ্য সরকারের যে তৃণমূল সরকার ক্ষমতা আছে, এদের একটাই নেত্রী, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। বাকি যেগুলো আছে তারা শুধু নির্দেশই মেনে চলে, তাদের নিজস্ব ব্যক্তিগতভাবে কোনো কিছু করার মতন সাধ্য নেই, তারা পারেও না, করেও না, উপর নির্দেশে সবসময় চলে, মানুষের কথায় তারা চলে না, তারা শুধুমাত্র মমতা ব্যানার্জির কথায় চলে। আমি মনে করি একজন লোকসভার এমপি বলুন, একজন বিধানসভার এমএলএ বলুন, তাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের কাছে যাওয়া এবং সাধারণ মানুষের সমস্যার সমাধান করা এবং সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করে সেই সব বিধানসভার বা লোকসভার কাজগুলোকে করা। কিন্তু আমি শুধুমাত্র একজন নেত্রীর কথায় যদি কাজ করি, তাহলে সে রাজ্যের অবস্থা এরকমই হবে। আর সেখানকার যারা সুস্থ মস্তিষ্কর মানুষ, যারা বুদ্ধিজীবী মানুষ, যারা সুশিক্ষিত মানুষ, তারা তো কখনোই এইভাবে তারা দল করতে পারবে না বা কোনো রাজনৈতিক পদে তারা থাকতে পারবে না। যার জন্য আপনি দেখছেন দেব এবং মিম, আগামী দিনে আরও দেখতে পাবেন
এটা তো সবে মানে শুরু হচ্ছে, আগামী লোকসভায় আমরা আশা করি দেখতে পাবো। আর একটা জিনিস বলি, এই মানে দল বদলের রাজনীতি একমাত্র এই বিজেমূল আর তৃণমূল এরাই করে, এদের বাইনারি পলিটিক্স এটা আগাগোড়া এরা চলছে, এদের আগামী দিনও চলবে। রক্তিম অভিনন্দন। আপনারা জানেন আপনারা জানেন 2022 সালের 18 তারিখ ফেব্রুয়ারি মাসের আনিসকে হত্যা করা হয়েছিল। কেবল আনিসকে হত্যা করে এই শিক্ষাবিরোধী সরকার ক্ষান্ত হয়নি, আনিস খানের পরেও খুন হয়েছে মালদা জেলার ছাত্র সাজিদ হোসেনকে, খুন হতে হয়েছে উত্তম মান্ডিকে। তাই আমরা স্টুডেন্ট ফ্রন্ট আজ আনিস খানের শহীদে আনিস খানের স্মরণে রোহিত ভেমুলা, ফাইজান আহমেদ, নাজিব আহমেদ, উত্তম মান্ডি, সাজিদ হোসেন সকল ছাত্রদের স্মরণে আমরা এই প্রতিবাদ সভা করছি। আপনারা জানেন আমাদের রাজ্যে একাধিক ছাত্র খুন করা হচ্ছে। খুনগুলোকে কি কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার, কি রাজ্যের স্বৈরাচারী সরকার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চলেছে। আমরা স্টুডেন্ট ফ্রন্ট মনে করি, যদি নাজিব আহমেদের খুনিরা সঠিক শাস্তি পেত তাহলে রোহিত ভেমুলা খুন হতো না। যদি রোহিত ভেমুলার খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি পেত তাহলে আনিস খানের খুন হতো না। যদি আনিস খানের খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি পেত তাহলে মালদা জেলার ছাত্র সাজিদ হোসেনকে খুন হতে হতো না। যদি সাজিদ হোসেনের খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি পেত তাহলে উত্তম মান্ডিকে খুন হতে হতো না। খুনিদেরকে বহাল তবিয়াতে খোলা আকাশের নিচে রেখে এই সরকার প্রমাণ করছে উচ্চশিক্ষার দরজা বন্ধ। তাই আমরা এই প্রতিবাদ সভা আয়োজন করেছি। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা আমার পরবর্তী সহযোদ্ধারা বলছিল। আমাদের রাজ্যে প্রায় 8,500-এর মতো সরকারি স্কুল বন্ধ করে দিতে চলেছে। কই 8,500 তো তৃণমূলের পার্টি অফিস বন্ধ হচ্ছে না, তাহলে 8,500 সরকারি স্কুল বন্ধ হবে কেন? কেন সরকারি স্কুলে শান্তিকুঞ্জ থেকে কেউ যায় না, বা শান্তিনিকেতন থেকে কেউ সরকারি স্কুলে যায় না। সরকারি স্কুল থেকে যায় আমার আপনার পরিবারের সন্তানরা, যারা আর্থিকভাবে দুর্বল। তাই কি কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার, কি রাজ্যের স্বৈরাচারী সরকার সুপরিকল্পিতভাবে একাধিক সরকারি স্কুল বন্ধ করতে চলেছে। তাই আমরা স্টুডেন্ট ফ্রন্ট দাবি করছি, সরকারি শিক্ষা ব্যবস্থার হাল সরকারকেই ফেরাতে হবে। 8,500 কেন, একটা স্কুলও বন্ধ করা যাবে না। এই দাবি আমরা স্টুডেন্ট ফ্রন্ট করেছি।